এই জীবনটা বড্ড ছোট্ট। আমরা কেউ জানি না যে আজ আমরা আছি, কাল থাকবো কি না। তার সত্ত্বেও দেখো আমাদের মনে কতই না অহংকার, কতই না হিংসা। তবে এত কিছুর মধ্যেও একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে হিংসা একমাত্র তারাই করে যারা কখনো আমাদের সমকক্ষ হতে পারবে না এটা বুঝতে পেরে যায়। তবু কিছু মানুষের সঙ্গে লজ্জার খাতিরে, নিজেদের খাতিরে মিশতে হয় অবশ্য। আচ্ছা, আজকের ভিডিওটি আমি শুরু করেছি ও বাড়ির শেষ পর্ব থেকে। ঘড়ির কাঁটায় এখন মোটামুটি 12:30। আমরা রেডি হয়ে গেছি। মাঝপথে দাদু দুধ নিয়ে যাচ্ছিল, সে আবার একটু দাঁড়িয়ে আমার ছেলেকে আদর করলো, আমার বরের সঙ্গে কথাবার্তা বলে সে তার কাছে চলে গেল। এরপর আমরাও সোজা চলে এলাম বাড়ি। এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বিকেল ওই 4টে মতো বাজতে যায়। শোনার জন্য ম্যাগি করেছি, কারণ কি আমরা তো ফোন করিনি যে আমরা আসছি, সেই জন্য আমার শাশুড়ি মা দুধ নিয়ে রাখতে পারেনি। ঝটপট করে সোনাকে একটু ম্যাগি করে দিয়েছি। এখনই আমরা একটু বেরোবো, আমার ছেলেকে ওর ঠামির কাছে রেখে যাব। এই মতো ঝটপট করে রেডি হয়ে গেছি। আমার বড় রেডি হয়ে গেছে। আসলে কি আমরা যাব এখন ডাক্তারের কাছে। আগের দিনকে বলেছিলাম যে আমার বরের চোখে কিছু একটা প্রবলেম হয়েছে, সেদিন ডাক্তার দেখানো হয়েছিল, তবে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। দিন যাচ্ছে, চোখটা ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, একটু অন্যরকম হয়ে যাচ্ছে। সেই জন্যই এখন আবার আমরা ডাক্তার দেখাতে যাব। আর এই কুকুরটা কতগুলো বাচ্চা দিয়েছে দেখো। আসলে 2টো কুকুর আমাদের বাড়িতে বাচ্চা দিয়েছে। টোটালে আমাদের বাড়িতে 9টা কুকুরের বাচ্চা আছে। এই যে যখন এই কুকুরটা এসে হাজির হয়, সব বাচ্চাগুলো বেরিয়ে আসে। ভারী সুন্দর লাগে ওদেরকে দেখতে। আমরা 2টো কুকুরের বাচ্চা পুষবো বলে সিলেক্ট করে রেখেছি, মানে কোন দুটো আমরা নেব সেটা আমরা আগে থেকে ঠিক করে নিয়েছি জানো। আচ্ছা, এদিকে আমি রেডি হয়ে গেছি, আমার বড় কিন্তু রেডি হয়ে গেছে। সে কিন্তু তার চোখ থেকে সানগ্লাসটা কখনো খুলতে পারছে না। আচ্ছা, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সবাইকে কুয়াশা ভেজা শীতের সকালের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এখানে আমি তেজপাতা দিয়ে একটু চা করে নিয়েছি। একটা পরিবর্তন এনেছি নিজের মধ্যে জানো, গরুর দুধের চা খাওয়াটা এখন বন্ধ দিয়েছি। বাজার থেকে আমুলিয়া কিনে নিয়ে এসেছি, সেই দুধটা দিয়ে এখন চা করি। আমরা যখন বাঁকুড়া থাকতাম তখন আমুলিয়ার চাটাই খেতাম, ভারী সুন্দর লাগতো। অনেক খুঁজেছি নাজিরপুর বাজারে, তারপর পেয়েছি। সেখান থেকে 200 গ্রামের প্যাকেট কিনে আনা হয়েছে। দুজনের জন্য 2 কাপ চা করেছি ঠিকই, তবে আমার বর আসতে আসতে চা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি এক প্রকার রাগও করেছিলাম। যাই হোক, এখানে রান্নার ব্যবস্থা করছি। আসলে দীর্ঘ 9 দিন পর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসলাম। আমার ছেলে স্কুলে ভর্তি হওয়ার পর আর কিন্তু ও বাড়িতে আমার খুব বেশি দিন থাকা হয় না। ভারী জোর 1 দিন 2 দিন, খুব টেনে টুনে 3 দিন, তার বেশি আমি থাকি না। তবে এবার যখন ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছিলো, তখন আর মাথায় কোনো চাপ ছিল না। 9 দিন ও বাড়িতে থেকে এলাম। ও বাড়িতে তো থেকে এলাম ঠিকই, তবে এ বাড়িতে যখন আসি, ঘর খুলেই আমার চক্ষু পুরো চড়ক গাছ হয়ে গেছে, বিশ্বাস করো। আমার ঘরটা যেহেতু টিনের, সেটা আমি বারবারই বলি। এই 9টা দিন ঘরের যা অবস্থা হয়েছে, একদম বীভৎস অবস্থা, চারিদিকে ঝুল পড়েছে। এখন আমি ভাবছি 9 দিন তো বাড়ি থেকে ঘুরে এলাম, তবে এই 3 নয় 27 দিনের ডেটটা আমাকে তো টানতে হবে। আমি কি করে এই ঘরটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবো। সেই সাথে যেহেতু 9 দিন রান্নাবান্না ছিল না, সংসারের দায় দায়িত্ব ছিল না, সুতরাং আজকে কিন্তু বাড়ি এসে আমার সংসার সামলাতে একটু ভ্যাবাচাকা খেতে হচ্ছে আর কি, তাছাড়া কোনো কিছুই নয়। আসলে আমার তাল ভুল হয়ে যাচ্ছে। আমি আগে রান্না করতে যাব, না আগে ঘর গোছাবো, না বাচ্চা সামলাবো। রীতিমতো সব কিছু মিলেমিশে আমার দিনটা যে আজ কীভাবে যাচ্ছে, তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছে জানো। আচ্ছা, গল্প করতে করতে বিছানাটাকে গুছিয়ে এখন রান্না করতে চলে এসেছি। ওদিকে আমি ভাত এবং ডাল সিটি মারতে বসিয়েছিলাম। আজকে একটু আলু ডালের মধ্যেই দিয়ে দিয়েছি, আর সেই সাথে মটরের ডাল করছি কারি পাতা সোমবারা দিয়ে। আমাদের কারি পাতা গাছটা ভারী সুন্দর, এর পরের দিনকে তোমাদের দেখাবো। আর ওদিকে 4টে ডিম সেদ্ধ দিয়েছি। আজকে খুব বেশি রান্না করব না, কারণ কি আজকে সকালটা শুরু করেছি অনেক দেরিতে। এদিকে খেয়াল করো, ডালটা কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে। চলো এখন ও ঘরে যাই। আচ্ছা, চলেও এলাম এ ঘরে এসে মোটামুটি আমার আলনা টালনা সবই গোছানো আছে। আমি এই বাড়িতে এসে বিকেল হোক কিংবা সন্ধে,
আমার অগোছালো ঘর দেখলে মাথা ঘোরে। সেই জন্য নিজের শতব্যস্ততার মধ্যেও ঘরবাড়ি গুছিয়ে রাখার চেষ্টা করি। এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেই সাথে আমার কাজও কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। বলে আমাদের ঘরের চারপাশটা তো ফাঁকা, সেই জন্য সন্ধে থেকে ঘরে ভীষণ ঠান্ডা লাগে। আমরা যখন রাত্রে ঘুমোই তখন মশারির উপর দুটো করে চাদর দিই, মশারির চারিদিকে বিছানার চাদরে ক্লিপ আটকে রাখি। সেই জন্য আমার বিছানা গোছাতে এখন অনেকটা সময় লাগে। মশারির সাথে দুটো করে চাদর, কম্বল, বড় কম্বল, মোটামুটি একটা বিছানা গোছাতে আমার 8 ঘন্টা মতো সময় লাগে। আর ওই যে মোটা কম্বলগুলো দেখছো, হাতের চাপ বসে গেছে, খেয়াল করেছো? ফোনের ক্যামেরাটা কেমন আমি সেটাই ভাবছি। প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ফুটিয়ে তুলছে। এতদিনও পর্যন্ত পুরানো ফোনটাতে ভিডিও করেছি, তবে কখনো দেখিনি যে চাদরে হাতের ছাপটা স্পষ্ট। আজকে আমি খেয়াল করলাম, জানো তো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ও বাড়ি থেকে আসার পর যে জামা কাপড়গুলো নামিয়ে রেখেছিলাম, মানে যে সমস্ত জামা কাপড় নিয়ে গিয়েছিলাম, সেগুলো আবার যথা জায়গায় গুছিয়ে রাখার চেষ্টা করছি। যাওয়ার দিন তো খুব ভালোভাবে প্যাকিং করে নিয়ে গিয়েছিলাম, তবে বাড়ি আসার পর এগুলো আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে। আবার আগের সংসারে আমাকে ফিরে আসতে হয়েছে, তাই সমস্ত কাজ আবার গুছিয়ে করার চেষ্টা করতে হবে। এই সমস্ত জামা কাপড়গুলো গোছানো হয়ে গেলে মোটামুটি আমার অর্ধেক কাজ সমাপ্ত হবে। বাদবাকি যা কাজ রইবে, আমাদের জামা কাপড়গুলো গোছানো, কসমেটিক্সগুলো গোছানো, এগুলো আমি আস্তে আস্তে গুছিয়ে নেব। আসলে কোনো এক জায়গায় বেড়াতে গেলে বাড়ি আসার পর কাজের চাপ দ্বিগুণ হয়ে যায়, খাটনিও দ্বিগুণ হয়ে যায়। প্রত্যেকটা জিনিসে ধুলো পড়ে, নোংরা পড়ে। এই যে শোকেস, আলনা দেখছো, এই প্রত্যেকটা জিনিস আমাকে কিন্তু আবার নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আবার সেই সাথে আমার ঘরের ঝুল ময়লাগুলোও কিন্তু ঝাড়তে হবে। এখন ভাবছি যে এই ছোট দিনের বেলাতে আমি কি ঠিকঠাকভাবে সব কাজ কমপ্লিট করে সারতে পারবো। যাই হোক, চেষ্টা করে দেখি। চেষ্টার তো কোনো বিকল্প হয় না, আশা করি পারবো, তাই না? 1-2 দিন হয়তো একটু সমস্যা হবে, এরপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আসলে সংসার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, একটা গতিশীল প্রক্রিয়া। এই গতিটা থেমে গেলে তখন আমাদেরই অসুবিধে হয়, তাই না বলো? যাকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে শোকেসটাকে মুছে নিয়েছি, তবে খুব ভালো করে মুছিনি। সেই সাথে হালকা ফুলকা করে আলনাটাকে গুছিয়ে নিলাম, মুছেও নিয়েছি। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট করি। আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, ভিডিওটি দেখছো, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। পর্যায়ে পিকনিকের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই নির্জন ফাঁকা মাঠে একটা টিনের বাড়ি আছে, সেই বাড়িটায় একটা বয়স্ক মহিলা থাকে। সেই বাড়িতেই আমরা একটু এসেছিলাম, তাদের সঙ্গে গল্প গুজব করছিলাম। জানো তো, এখানে এসে এক অন্য অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যেটা তোমাদের সঙ্গে আগামীকাল হয়তো শেয়ার করব। পিকনিকের অর্ধেক অংশ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এটা হচ্ছে পরবর্তী অংশ। সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে চেয়ার টেবিল সমস্ত কিছু সেটিং করা হয়েছিল। আমরা সবাই মিলে আগে বাচ্চাদেরকে খাইয়ে নিয়েছিলাম, তারপরেই নিজেরা খেয়েছিলাম। ওদেরকে খাওয়ালে একটা ঝামেলা মাথা থেকে চলে যায়, সেই জন্য সবাই একসাথে বসে পড়েছি নিজেদের বাচ্চাকে খাওয়াতে। আর এরপরে আমার বড় এখানে খেতে বসে পড়েছে। আচ্ছা, এর আগের দিনকের একটা ব্লগে অঙ্কনা কমেন্ট করেছিলে আমার বর কেন মাংস খায় না এটা জানাতে। সত্যি কথা বলি, ও ছোটোবেলা থেকেই মাংস খায় না, তবে কেন কিংবা কী কারণে মাংস খায় না সেটা কিন্তু আমার জানা নেই। তবে শুনেছি যে ওর পিসিও নাকি কখনো কোনো দিন মাংস খায়নি। হতে পারে পিসির ধারা পেয়েছে। শুনেছি আমার ঠাকুমা শাশুড়িও নাকি মাংস খেতেন না, হয়তো সেই ধারা পেয়ে গেছে, তাই হয়তো ছোটো থেকে আমার বর মাংস খায় না। তাছাড়া অন্য কোনো কারণে আমার জানা নেই। আচ্ছা, এই মাংস নিয়ে একটা আলাদা গল্পও আছে, যেটা কোনোদিন তোমাদের সঙ্গে খুলে বলবো কন। আচ্ছা, আমার আজকের ভিডিওটি তাহলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।